তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আধুনিক যুগের ক্লাসে আলোচনা করব। আধুনিক যুগে বাংলা সাহিত্যের যে বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক যেগুলো ঘুরে ফিরে বারবার বিসিএস সহ যেকোনো সরকারি চাকরির পরীক্ষাতে আসে। তো আশা করি আপনারা এই ক্লাসটি করলে সবাই আহ উপকৃত হবেন। এর ভিতরে অলরেডি অনেকে যুক্ত হয়েছেন। ফাহিম, জান্নাতুল ফেরদৌস, আহ স্বপ্নিল, রফিক 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 ভাই মনে হয় রাঙামাটি থেকে, তাহমিনা আক্তার, আর অনেকে যুক্ত হয়েছেন। সাকিবুল হাসান দেখা যাচ্ছে বান্দরবান থেকে। তো অনেকে লাইভ ক্লাস দেখছেন, যারা লাইভ ক্লাস আমাদের ইয়েতে জয়েন আছেন তাদেরকে আহ, সবাইকে স্বাগত, এবং যারা ফেসবুকে লাইভ দেখছেন ভিডিওটা তাদেরকে আমি বলবো যে আপনারা উম, এই ভিডিওটা একটু শেয়ার করবেন নিজেদের টাইমলাইনে। এটা তাহলে আমরা আরো বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো। আপনাদের একটু যদি শেয়ার করেন তাহলে আমাদের জন্য একটু সহজ হয়। তো আমাদের বাংলা সাহিত্যে আমরা অলরেডি প্রাচীন যুগ আলোচনা করেছি, মধ্যযুগ আলোচনা করেছি, মধ্যযুগের উপর দুটো ক্লাস হয়েছে। আমরা আধুনিক যুগ নিয়ে আলোচনা করব, এবং আধুনিক যুগের দুইটা পার্ট নিয়ে আলোচনা করব। মূলত একটা হচ্ছে 1800 সাল থেকে 1861 সাল, এবং এর পরের পার্টটি হচ্ছে 1861 পরে থেকে। কেন 1861 সাল পর্যন্ত করেছি সেটা আমি পরে আলোচনা করছি। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মেহেদী হাসান, 34 বিসিএস সাধারণ শিক্ষা পরিবারের সদস্য। বর্তমানে কর্মরত আছি বান্দরবান সরকারি কলেজে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে। আহ তো আপনারা অনেকে হয়তো আমাকে চিনেন এবং জানেন। তো বিসিএস ল্যাব এই জার্নির সাথে আমার আহ, অনেক দিন ধরে ক্লাস নিয়ে আসছি। আপনারা হয়তো আরো ক্লাস দেখেছেন আমার। যারা নতুন তাদের জন্য এই পর্বটা সেরে নিলাম। তো আমরা আলোচনা যাওয়ার আগে, আধুনিক যুগে যাওয়ার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যুগ সন্ধিক্ষণ। আমরা যুগ সন্ধিক্ষণ বলতে কি বুঝি? কেউ কি কিছু বলতে পারবেন? 1760 থেকে 1860 সাল পর্যন্ত কে বলে যুগ সন্ধিক্ষণ? 1860 থেকে 1860 সালকে যুগ সন্ধিক্ষণ বলে। জি স্যার। এই ইনফরমেশন আপনি কোথায় পাইছেন? সম্ভবত এটাই তো ভারতচন্দ্র রায়গুণাগরের মৃত্যুর পর থেকে তো এই ঈশ্বরচন্দ্র উম, বিদ্যাসাগরের এই রাগ পর্যন্ত। যুগ সন্ধিক্ষণের সালটাকে ধরা হয় 1760 থেকে 1800 সাল পর্যন্ত। 1860 না, 1760 সালে ভারতচন্দ্র রায়গুণাকর যখন মৃত্যুবরণ করলো, তার মাধ্যমে কিন্তু আমাদের মধ্যযুগের সমাপ্তি ঘটলো। ভারতচন্দ্রের পরে আর কোনো মধ্যযুগীয় কবি আমরা এখনো পাইনি। এই 1760 থেকে 1800 সাল পর্যন্ত এক স্পেসিফিক 1800 সালটাকে কেন ধরা হয়েছে সেটা আমি পরের স্লাইডে আলোচনা করছি। আমরা কিন্তু দেখবেন যে কোনো জিনিস আহ হুট করে হয়ে যায় না, একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হয়, তাই না? তাকে একটা উম, জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে, বা আপনাকে একটা ট্রানজিশন পিরিয়ড আমাদের প্রত্যেককে অতিক্রম করতে হয়। যেমন আমরা যখন আহ, স্কুলে 9-10-এ পড়েছি, হ্যাঁ, 9-10 থেকে এই যে কিশোর বয়সটা, কিশোর বয়স থেকে আমরা যখন অ্যাডাল্টহুডে প্রবেশ করলাম 18-তে, এই সময় কিন্তু আমাদের ভিতরে আহ, একটা ট্রানজিশন পিরিয়ড আমাদের চলেছে। ওকে, তখন আমরা অনেক ধরনের শারীরিক পরিবর্তন লক্ষ্য করেছি, আমাদের মানসিক পরিবর্তন লক্ষ্য করেছি। হ্যাঁ, তো ঠিক তেমনি আমাদের এই যুগের বেলাতেও আমরা এরকম কিছু লক্ষণ দেখতে পাবো। অনেকটা হচ্ছে যে এই সময়টাতে আমরা আধুনিক যুগের কিছু লক্ষণ দেখতে পাবো, আবার প্রাচীন যুগের বা মধ্যযুগের কিছু লক্ষণ আমরা দেখতে পাবো। এই সময়কালটা, এই যে 60 থেকে 40, মানে 40 বছর পরে 1800 সাল পর্যন্ত, হ্যাঁ, এই 40 বছর সময়টাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। 1860 না, 1800 সালে কেন সেটা আমি এখনই পরের ইয়েতে ব্যাখ্যা করছি। এই সময়টাকে অনেকে বন্ধ্যাকাল বলে, আবার ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি।
কেন ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় সেটি এখন আমরা আগে আলোচনা করব। ঈশ্বরচন্দ্র গুপ্ত, আপনারা ছবি দেখতে পাচ্ছেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত এই যে যে দেখেন যে তিনি অসাধারণ একজন আহ স্মৃতিশক্তির অধিকারী মানুষ ছিলেন। শুধু যে স্মৃতিশক্তি তার ভালো ছিল তাই নয়, তার মেধাও অনেক ভালো ছিলেন। এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত নিজের চেষ্টায় বাংলা, সংস্কৃত, ইংরেজি ভাষা শিখেন। তারপরে তিনি বেদান্ত দর্শনেও পারদর্শিতা লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি একটু সাংসারিক জীবনে অখুশি ছিলেন যে কারণ তার তার সাথে যার বিয়ে হয়েছিল সুস্থির ছিলেন না, এবং এটা তার কোনোভাবে তিনি মেনে নিতে পারেনি। তাই বিবাহিত জীবনটা অনেকটা অশান্তিতে তার কেটেছে। কিন্তু তার একটা ইয়ে ছিল যে কি, তার স্পেসিফিক যে বিষয়টা, তার একটা জেদ ছিল। তিনি অত্যন্ত জেদি প্রকৃতির মানুষ ছিলেন। এবং এই যে যে তাকে যখন অপমান করা হলো যে শিক্ষা দীক্ষা না করার কারণে, সে স্কুল কলেজে যায় নাই, নিজে লাইব্রেরিতে গিয়ে পড়ে পড়ে নিজে নিজে বাংলা শিখছে, ইংরেজি শিখছে, সংস্কৃত শিখছে। আমরা কয়জনে এটা শিখতেছি? আমরা কি এখন এমন মনে করি যে না, স্যারে না পড়াইলে হবে না, এটা না করলে হবে না, আমরা ওরকম কোনো ইয়া না হলে হচ্ছে না? নিজের একটা তীব্র ক্ষুধা থাকতে হবে। আপনার যদি তীব্র ক্ষুধাটা না থাকে তাহলে কিন্তু আপনি কিছু একটা হতে পারবেন না। আপনাকে কিছু একটা হইতে হবে এই তীব্র ক্ষুধা নিয়ে। তো যাই হোক, এই তার স্পেশালিটিটা ছিল এটা, জেদি প্রকৃতির ভিতরে ছিল। এবং তার ভিতরে আমরা আধুনিক যুগের মতো অনেক কিছু লক্ষণ দেখেছি, আবার আহ একটু মধ্যযুগীয় অনেক লক্ষণ আমরা দেখেছি। তার আরেকটা ব্যাপার হচ্ছে যে তিনি কিন্তু পরিবর্তনটাকে একসেপ্ট প্রথমে করতে চান নাই, কিন্তু আবার পরে আবার একসেপ্ট করেছেন। এরকম করে আমরা অনেক বিষয় আসলে দেখবো। যেমন তিনি মেয়েদের শিক্ষাটাকে প্রথমে প্রথমে মানতে চান নাই, পরে বুঝতে পারলেন যে এটা আসলে দরকার আছে। হ্যাঁ, তো এরকম করে অনেক বিষয় আসলে আমরা তার ভিতরে দেখি যে তার ভিতরে সে আধুনিক চিন্তাও করতেছে, আবার সে কখনো কখনো প্রাচীন চিন্তাও করতেছে। এই কারণেই তাকে বলা হচ্ছে মূলত যুগ সন্ধিক্ষণের কবি। তার একটা বিশেষ ইয়ে ছিল যে তিনি সংবাদ প্রভাকর, খেয়াল করেন এই যে সংবাদ প্রভাকর পত্রিকাটা, এটা তিনি যখন লেখা শুরু করলেন, এই লেখাতে তীব্র বাক্যবাণে জর্জরিত করলেন যারা সমাজ সংস্কারক ছিল, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এরকম আরো অনেকে ছিল। তাদেরকে অত্যন্ত কড়া ভাষায় তার এই পত্রিকাতে সমালোচনা করেছেন। বিশেষ করে বিদ্যাসাগরের যে মেয়েদের স্কুল তৈরি করার চেষ্টাটা, মেয়েদেরকে শিক্ষিত করার চেষ্টাটা, রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম ধর্ম, হ্যাঁ, এই বিষয়গুলোকে তিনি খুব কঠিন ভাষায় সমালোচনা তার সম্পাদকীয়তে করেছিলেন। তো ঈশ্বরচন্দ্র তিনি ছিলেন প্রথম যে নব্য ইয়াং বেঙ্গলদেরকে আন্দোলনের বিরুদ্ধে রক্ষণশীলদের পক্ষভুক্ত ছিলেন। এই ইয়াং বেঙ্গল নিয়ে আমি পরে আলোচনা করব, শুধু এতটুকু এখন একটু বলি যে ইয়াং বেঙ্গল হচ্ছে একটা আহ ইয়ে তৈরি হয়েছিল, একটা গ্রুপ তৈরি হয়েছিল যারা যে প্রাচীন সমাজ ব্যবস্থাটা আমাদের এখানে ছিল, আমাদের যে একটা ঐতিহ্য ছিল, আমাদের যে একটা কালচার ছিল, সেগুলোর বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করেছিল। তারা আউট অফ বক্স চিন্তা করার চিন্তা ভাবনা করছিল। এই কারণে অনেকে এটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। যেমন আজকে থেকে 20-30 বছর আগেও অনেকে বলতো যে মেয়েদের আহ পড়ালেখা করার দরকার নাই। হ্যাঁ, কিন্তু এখন দেখেন প্রত্যেক বাবা মাই চায় তার মেয়েটা পড়ালেখা করুক। তো এই যে 20-30 বছর আগে কিন্তু মনে করা হয়তো যে একটা মেয়ে শুধু বাজারের হিসাবটা করতে পারলেই হচ্ছে। তো এই যে যে রক্ষণশীলদের একটা অবস্থান, সেই অবস্থানের পক্ষে ঈশ্বরচন্দ্র ছিলেন। তিনি হিন্দু কলেজের শিক্ষা পদ্ধতিরও বিরোধিতা করেছিল। এই হিন্দু কলেজের শিক্ষা পদ্ধতিটা কি ছিল? হিন্দু কলেজের শিক্ষা পদ্ধতিতে তারা পুরোপুরি ওয়েস্টার্নকে ফলো করার চেষ্টা করেছিল। পুরোপুরি একদম আমরা যেটা বলি যে আমরা যে ইংল্যান্ডে যে পড়ালেখার যে সিলেবাস ছিল, যা ছিল, এগুলো সবকিছু এখানে তারা ইয়ে করেছিল। ইংরেজি সাহিত্য, ইউরোপিয়ান সাহিত্য, এই সব কিছুকে এখানে তারা এখানকার স্টুডেন্টদেরকে পড়াচ্ছিল। এই হিন্দু কলেজ কিন্তু সম্ভ্রান্ত হিন্দু পরিবার বা ধনী হিন্দু পরিবারের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানোর জন্যই তৈরি করা হয়েছিল। যদিও নামে হিন্দু দেওয়া হয়েছিল, কারণ তৎকালীন সময় হিন্দুরা অনেক অবস্থা সম্পন্ন ছিল। তো যাই হোক, একটা সময় সংবাদ
প্রভাকর পত্রিকার সম্পাদনা করার সময় তার মনোভাবেরও কি হতে থাকে, পরিবর্তন হতে থাকে। খেয়াল করেন, একজন শিক্ষিত মানুষের সবচেয়ে বড় ইয়া কি, যে সবচেয়ে বড় গুণ যেটা, সেটা হচ্ছে তার মতের পরিবর্তন হবে। আপনার যদি মতের পরিবর্তন না হয়, দুইটা কারণে আপনার মতের পরিবর্তন নাও হতে পারে। এক নম্বর কারণ, আপনার কাছে ঐশীবাণী থাকবে। ঐশীবাণী মানে আল্লাহর কাছ থেকে বা ভগবানের কাছ থেকে বা উপরওয়ালার কাছ থেকে কোনো কি সরাসরি যোগাযোগ যখন আপনার কাছে থাকবে, তখন আপনার কি হবে না, মতের পরিবর্তন হবে না। আর যেমন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের গৌতম বুদ্ধ, এই যে ধর্মীয় যে বাণীগুলো আছে, তারা কিন্তু পরিবর্তন হয় না। যুগে যুগে বিজ্ঞান চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ধর্মের ইয়েগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, হচ্ছে। তাহলে আমি দুইটা কারণে আমার মতের পরিবর্তন না হতে পারে। একটা হচ্ছে তার ভিতরে ঐশীবাণী, আরেকটা হচ্ছে যে আপনি যদি গোঁড়া হন। গোঁড়া গোঁড়া মানে কি, যে সেই রাইট বাকি সবাই ভুল, সে যেটা বলছে সেটাই রাইট, এরকম কিছু লোক আপনারা জীবনে দেখবেন। ও মানে তাই কোনো লজিক শুনবে না, কোনো লজিককে সে পাত্তা দিবে না, সে যেটা মনে করে সেটাই রাইট। এরকম কিছু লোক থাকে, এরা হচ্ছে যে গোঁড়া। এদের এদের কি হয় না, চিন্তা ভাবনার পরিবর্তন হয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বরচন্দ্র যেহেতু পড়ালেখা করেছে, হ্যাঁ, সে কিন্তু প্রতিনিয়ত স্টাডি করেছে, নিজেকে ডেভেলপ করেছে। আপনাদের বিশেষ পরীক্ষাতে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি একদিনেই পুরো বইটা রিভাইজ করে ফেলতে পারবেন না, একদিনেই আপনি সব কিছু শিখে ফেলতে পারবেন না। আপনাকে প্রথমে একবার পড়বেন, হয়তো তার 10% অ্যাবজর্ব করতে পারবেন। এর পরের বার যখন পড়বেন, দেখবেন যে 12% অ্যাবজর্ব করতে পারতেছেন। এরপরে আস্তে আস্তে এভাবে করতে 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 আপনাকে বাড়াইতে হবে, বারবার 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 পড়তে হবে। যতবার পড়বেন ততবার দেখবেন যে আপনি নতুন নতুন কিছু জিনিস আপনি মাথায় নিতে পারতেছেন, যেগুলো আগে হয়তোবা পড়েছেন কিন্তু মাথার উপর দিয়ে গেছে। ওকে, তো যাই হোক, এই যে যে তার চিন্তা ভাবনার পরিবর্তন হতে থাকে, ওই যে বলছিলাম কেন তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হচ্ছে, এটাই ছিল তার কারণ, যে তিনি কি, তার কাছে ঐশীবাণীও ছিল না, তিনি গোঁড়াও ছিলেন না, তার মতের পরিবর্তন হচ্ছিল। এক সময় তিনি যখন রক্ষণশীলদের পক্ষভুক্ত ছিলেন, পরবর্তীতে এসে তিনি আবার কি আধুনিক চিন্তা ভাবনাতেও সম্মতি দিতে লাগলেন। হিন্দু থিওফিলান্থ্রপিক সভা, তত্ত্ববোধিনী সভায় তিনি বক্তৃতা করতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ বিরোধিতা করলেও পরে নানা ব্যঙ্গ কবিতা রচনা করেছে। খেয়াল করেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন, আর ঈশ্বরচন্দ্র গুপ্ত একজন। গুপ্ত হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে কি, তার স্পেশালিটি কি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তিনি ছিলেন গদ্যের জনক। ওকে, মনে থাকবে। তো এই যে যে এভাবে তার ভিতরে কি হলো, তিনি নানা ধরনের বিরোধিতা করতে লাগলেন, ধর্মসভার বিরোধিতা, বৈজ্ঞানিক বিভিন্ন বাণিজ্যিক উন্নয়ন, এগুলোর প্রতি তার ইয়া হতে লাগলো। কিন্তু আবার দেখেন, একই সাথে তিনি বাণিজ্যিক উন্নয়নের চিন্তা ভাবনা করতেছে, দরিদ্র জনগণের সহানুভূতি প্রকাশের উদার মনোভাবের চেষ্টা করতেছে। হ্যাঁ, এবং এমনকি অক্ষতজনী বিধবার বিবাহ আপত্তি করেননি। অক্ষতজনী বলতে বোঝাচ্ছে যারা ভার্জিন, বিয়ে হয়েছে কিন্তু স্বামীর ইয়া হয় নাই, শারীরিক সম্পর্ক হয় নাই, তাদেরকে বলা হচ্ছে অক্ষতজনী। তো এদেরকেও বিধবার বিপক্ষেও তিনি কি আপত্তি করেননি। এই যে দেখেন, প্রথমে সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহের বিপক্ষে করেছে, আবার পরবর্তীতে সে বিধবা বিবাহের পক্ষে অবস্থান করতেছে, তার মতের পরিবর্তন হচ্ছে। এই যে এভাবে আমরা দেখতে পাই যে তার ভিতরে অনেকগুলো কবি। এর ভিতরে আমরা যুগ সন্ধিক্ষণে আরো কিছু সাহিত্য উপাদান আমরা পেয়েছি। তার ভিতরে হচ্ছে কবিয়াল, শায়ের, পুঁথি সাহিত্য, টপ্পা গান, শাক্ত পদাবলী। তো কবিয়াল হচ্ছে সোজা কথায় কিছু কবি ছিল, তারা মুখে মুখে কবিতা দিয়ে কোন একটা বিষয়ের উপরে তর্ক বিতর্ক করত। প্রথমে একটা দিয়ে বিষয়ে বন্দনার মাধ্যমে শুরু হতো, তারপর একটা টপিকস এর উপরে, মনে করেন হয়তোবা বললো যে ব্রিটিশরা যারা কি ভালো না খারাপ, বা আমাদের এই এই অঞ্চলের আহ, মানুষের এটা করা উচিত নাকি উচিত না, হ্যাঁ, বা কোন পীর ভালো নাকি খারাপ, কোন পীর ভালো, কয়ে ভালো, কোন দেবতা ভালো, এরকম করে যে কোনো একটা টপিকস নিয়ে একটা কবিতার লড়াই হতো। আপনারা এই বিষয়টা যদি ভালো করে বুঝতে চান, তাহলে একটা ইন্ডিয়ান বাংলা মুভি আছে জাতিস্বর। জাতিস্বর মানে যে পূর্বজন্মের কথা মনে করতে
পারে। ওকে, হিন্দু ধর্ম মতে জন্মান্তরের কথাটা আছে, তো যে পূর্বজন্মে কি ছিল এই কথা মনে করতে পারে তাকে বলা হয় জাতিস্বর। তো ওখানে আমরা খুব সুন্দরভাবে প্রসেনজিৎ কিন্তু এই কবিয়ালদের বিষয়টাকে তুলে ধরছে। তো ওখানে একজন কবিয়াল আছে অ্যান্টনি ফিরিঙ্গি, গোজলা গই, ভোলা ময়রা, এরকম করে অনেক কবিয়ালের কথা আমরা পাই। এরপরে আসতেছে আমাদের শায়ের। শায়েরও অনেকটা কবিয়ালদের মতো, তারা কবিতা লিখতো উর্দু ভাষায়। ওকে, যেমন আমরা একটা গান অনেক সময় হিন্দি গান শুনি, মে শায়ের তো নেহি মগর তুমকো দেখা তো শায়েরি আগেই। হ্যাঁ, বা বা ওই যে আমরা শায়ের, আমরা বিভিন্ন কবিতার ইয়েতেও দেখি, আপনারা যে জিন্দেগি না মিলেগে দোবারা, ওখানে আমরা যে ঋতিকের যে একটা বন্ধু থাকে, সে কিন্তু এরকম শায়ের রচনা করে। এরপর আসতেছে আমাদের পুঁথি সাহিত্য। এই পুঁথি সাহিত্য হচ্ছে মুসলিমদের বিভিন্ন ঘটনা নিয়ে পুঁথি সাহিত্যগুলো একটা গানের সুরে সুরে, হ্যাঁ, এই ইয়া করা হতো। জঙ্গনামা এর ভিতরে তার অন্যতম ছিল। বেশিরভাগের কাহিনীর মূল প্রতিপাদ্য ছিল কারবারা, যে হাসান হোসেনের যে করুণ মৃত্যু সেটা নিয়ে। শোনো শোনো দেশবাসী, শোনো দিয়া মন, হ্যাঁ, কারবালার কাহিনী এখন করিব বর্ণন। এই যে এভাবে গানের সুরে 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 একটা গাছতলায় হারিকেন জ্বালায়, এরকম আমরা হুমায়ুন আহমেদের অনেক গানে কিন্তু এগুলো দেখি। এরপর আসে টপ্পা গান, শাক্ত পদাবলী। এই টপ্পা গানও হচ্ছে যে অনেকটা এরকম সুরে সুরে পয়ার ছন্দের মাধ্যমে একটা গানের ইয়া করা হতো। শাক্ত পদাবলীতে একটা, শাক্ত মানে একটা শিবের অনুসারীরা তারা কিছু ইয়ে তৈরি করেছিল। এরকম করে যুগ সন্ধিক্ষণের সময় আমরা এরকম আরো কিছু কি সাহিত্যের উপাদান পেয়ে থাকি। এখন এরপরে আসতেছে আমাদের আধুনিক যুগ। আমাদের আধুনিক যুগের প্রধান বৈশিষ্ট্য কি, এটা দেখি আপনারা কে কি বলেন। দেখি এক একটা বলেন, দেখি আমি এখানে নোট করি। অনেকে আছেন, যারা যারা অনলাইনে আছেন তারা বলেন দেখি কে কে আছেন। সাকিব, বৈশিষ্ট্য স্যার, ফিলিংস, হ্যাঁ, পার্সোনাল ফিলিংস স্যার। পার্সোনাল ফিলিংস মানে ব্যক্তিগত, স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তিগত চেতনা, হ্যাঁ, তারপরে আর কি থাকতে পারে? বাস্তববাদ ও বাস্তব, পরাবাস্তববাদ। বাস্তব, বাস্তববাদ বা পরাবাস্তববাদ। এগুলো পরাবাস্তববাদ অনেক পরের বিষয় যদিও। ফাহিম, ফাহিম, ফাহিমকে ফাহিম কথা বললেন। আচ্ছা দেখি এখানে রাজু, রাজুকে, রাজু আর আবে আক্তার আখি, দেখি আপনাদের ধারণা কি বলেন। কথা বলে না। আমাদের আধুনিক যুগের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার ভিতরে আমরা প্রাচীন কালের বৈশিষ্ট্যতে আমরা দেখতে পাই যে পুরোপুরি ধর্মীয় উদ্দেশ্যে এটা রচনা করা হয়েছে। মধ্যযুগে এসে আমরা দেখতে পাই এখানে ধর্মীয় মহত্ব গাওয়া হয়েছে, মানুষ এর কথা এখানে তেমন আসে নাই, আসছে গৌণ হিসেবে। কিন্তু আমাদের আধুনিক যুগে এসে আমরা যেটা দেখতে পাই যে আধুনিক যুগের মূল বৈশিষ্ট্য যে আত্মচেতনা, জাতীয়তাবোধ এবং মানবতা। হ্যাঁ, আত্মচেতনা, এই যে এখানে ব্যক্তিগত চেতনা একজন বলেছেন, জাতীয়তাবোধের ব্যাপারটা আমাদের এখানে আসেনি। সরি, এই যে যে জাতীয়তাবোধ এবং মানবতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এই মানবতা। আমরা এর আগে সাহিত্য, মানবতা বলতে কি বুঝতেছি? মানবতা বলতে মানুষ যে আসল, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটা চণ্ডীদাস অনেক আগে মধ্যযুগে বলছে। কিন্তু তার লেখনীতে বা তিনি কোথাও মানুষকে মুখ্য করে কোনো কিছু লেখেন নাই। আমরা আধুনিক কালে এসে দেখতে পাবো যে কি মানুষই মুখ্য হয়ে এখানে কথা বলতেছে, মানুষই মুখ্য হয়ে মানুষের দুঃখ বেদনা, হ্যাঁ, হাসি কান্না আনন্দ জয় পরাজয় সবকিছু এখানে মুখ্য হয়ে উঠতেছে। এটা হচ্ছে আধুনিক যুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। পাশাপাশি জাতীয়তাবোধের একটা ব্যাপার আসতেছে। জাতীয়তাবোধটা বলতে আমরা বুঝি যে যেমন এই যে যে এক জাতি, বা মানে আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমরা সবাই যার যার ধর্মীয় পরিচয় একটা, কিন্তু জাতিগতভাবে আমরা যদি ন্যাশন, অ্যাজ এ ন্যাশন আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা সবাই কি, আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী। এই জাতীয়তাবোধের বিষয়টা কিন্তু আমরা প্রথম দেখতে পেয়েছি। ওকে, একজনের প্রশ্ন, সমাজ সচেতনতা, রাবে আক্তার রাখি। হ্যাঁ, সমাজ সচেতনতাও কিন্তু আমাদের এই যে আত্মচেতনার ভিতরে চলে আসে, মানবতার ভিতরে চলে আসে। তো এই আধুনিক যুগের এই তিনটা পয়েন্ট আপনাদের সবসময় মনে রাখতে হবে, যে আধুনিক যুগের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আত্মচেতনা, জাতীয়তাবোধ এবং মানবতা। হ্যাঁ, মানবতার কথা বললেই
আত্মচেতনার কথা বললে আমরা আত্মচেতনার বিষয়টা সবচেয়ে বেশি দেখতে পাই যে গীতি কবিতায়, রবীন্দ্রনাথের গীতি কবিতাতে। এই গীতি কবিতাতে কি হচ্ছে, তার নিজের কথা। হ্যাঁ, যে আজি এ প্রভাতে প্রবীর কর কেমনে পশিল মনের পর। হ্যাঁ, এই যে যে এই যে কথাগুলো তিনি বলতেছে, তার নিজের মনের কথা তিনি বলতেছে, বনের পাখির মতো কথাগুলো সে বলে যাচ্ছে। বনের পাখি যেমন গান গেয়ে যায়, কে শুনলো না শুনলো দ্যাট ডাজন্ট ম্যাটার, সে গান গেয়ে যাচ্ছে, তার নিজের আনন্দ লাগতেছে, সে গান গেয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এই বিষয়গুলা কিন্তু আমরা আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্যতে দেখতে পাচ্ছি। আমরা এই যুগে আরেকটা আমরা দেখবো যে কি, যে মধ্যযুগে বা প্রাচীন যুগে তাদের অন্য একটা উদ্দেশ্য ছিল। প্রাচীন যুগে অন্যতম উদ্দেশ্য ছিল যে কি, যে চর্যাপদের উদ্দেশ্যগুলো ছিল তারা তাদের পরবর্তী প্রজন্ম যারা সাধক যারা আসবে তাদের যাতে আহ কি হয়, মানে তারা যাতে সহজে সাধনার পথটা খুঁজে পায়, এই জন্য তারা সাংকেতিক ভাবে কথাগুলো বলে গেছে। আবার কিন্তু সাহিত্য রচনা তাদের কোনো উদ্দেশ্য ছিল না। মধ্যযুগে আমরা কি দেখতে পাচ্ছি, এখানেও ওই যে কোন রাজা বা কেউ পৃষ্ঠপোষকতা করছে, বলছে এই বিষয়ে তুমি লেখো, টাকা পাবে, এই জন্য সে লিখছে ওয়ান কাইন্ড অফ। কিন্তু আমরা আধুনিক যুগে এসে কি দেখতে পেলাম, আধুনিক যুগে কবিরা বললো যে আমরা মনের ভাব প্রকাশ করতে চাচ্ছি, আমি মনের কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আমরা ফেসবুকে অনেকে লিখে, তাই না? আমরা ফেসবুকে অনেকে এখন লিখি না, এই লেখার অন্যতম একে অনেক সময় বুক ফেটে যায়, মুখ ফুটে না। আমরা সরকারি চাকরি করলে এটা একটা বড় সমস্যা, বুক ফেটে যায়, মুখ ফুটে না। হুম, অনেক কথা বলতে ইচ্ছা করে, অনেক কিছু করতে করতে, কিন্তু তারপরও বলতে পারি না, কারণ আমরা সরকারি চাকরি করি। সরকারি চাকরির একটা ট্র্যাজেডি হচ্ছে এটা, আপনি কিন্তু কথা বলতে পারবেন না, চুপ থাকতে হবে। হ্যাঁ, অনেক সময় খুব হয়, যেমন এই যে আমাদের 5ই আগস্টের যে ইয়েটা হলো, দেখছি স্টুডেন্টরা মাইর খাচ্ছে, আমার স্টুডেন্ট মাইর খাচ্ছে, পালায় আছে, বাসায় করতেছে, এই করতেছে, সেই করতেছে, কিচ্ছু বলতে পারতেছি না, বুকটা ফেটে যাচ্ছিল। তো এই একটা ইয়া যে মানে কি বলবো আর, সামান্য থেকে সামান্য, তারপরও উম, একটা রিয়াকশন করলে সেটা বিশাল একটা স্টেপ করে যায়, অনেক হয়। তো এই ব্যাপারগুলা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের সরকারি চাকরিতে আসার আগে। আপনার যদি ব্যক্তিগতভাবে মনে করেন যে না আমি কথা না বলে থাকতে পারবো না, তাহলে কিন্তু আপনার পক্ষে সরকারি চাকরি করা বা বিসিএস ক্যাডার হওয়া সম্ভব না। আর বিসিএস ক্যাডার অন্য খালি আপনি যে বিসিএস মুখস্থ করে যে বিসিএস ক্যাডার হয়ে যাবেন এমন না, অনেক বিষয়ে আপনাকে নীরবতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, অনেক ইয়েকে আপনি মানে রিয়াক্ট করা যাবে না, খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে হবে বিষয়গুলো, এগুলো হচ্ছে তো যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছিলাম। তা আমাদের আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলোর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আত্মচেতনা, জাতীয়তাবোধ এবং আহ ভাবলে ভয় লাগে, ভয় লাগার কিছু নাই ভাই। এখন আপনার একটা জিনিস মনে রাখবেন, একটা গল্প আছে যে কথা যত কম বলা যায় তত ভালো। কিন্তু আল্লাহ আমাদের কান দিছে দুইটা, মুখ দিছে কিন্তু একটা। এটার ভিতরে আমাদের সবকিছু দুইটা দুইটা দিছে, দুইটা হাত দিছে, দুইটা চোখ দিছে, দুইটা কান দিছে, ঠ্যাং দিছে দুইটা। হ্যাঁ, কিন্তু মুখ একটা দিছে কেন? কারণ আমরা যাতে কথা কম বলি, কাজ বেশি করি। তো কথা যত কম বলা যায় ততই ভালো, মাঝে মাঝে নীরবতাই সবচেয়ে বড় উত্তর হয়ে ওঠে। তো এটা আপনি বেশি কথা বলা লোকেরা কিছু করতে পারে না। আপনি যত বেশি লার্নেড হবেন, যত বেশি বিজ্ঞ হবেন, তত বেশি আপনার কথা বলার ইয়া কমে যাবে। ওকে, এটা মাথায় রাখবেন যে একজন বিসিএস ক্যাডারকে সে অনেক কিছু বুঝতে হয়, অনেক কিছু ইয়ে করতে হয়, অনেক কিছু জানতে হয়। এই জন্যই এত কিছু কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে, আপনি লোড গুলা নিতে পারবেন কিনা। ওকে, তো এই বিষয়ে মানবতাবোধ আমাদের আধুনিক যুগের প্রধান বৈশিষ্ট্য। এখন আসেন আমরা যাব বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান নিয়ে আলোচনা করব। এই যে ফোর্ট উইলিয়াম কলেজটা, আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমরা বলতাম যে কি, যে ব্রিটিশদের যে রাজত্ব কখনো কি হয় না, সূর্য অস্তগামী হয় না। মানে ব্রিটিশদের রাজত্ব এত বড় ছিল, একদিকে সূর্য ডুবলে আরেকদিকে সূর্য, অন্য জায়গায় সূর্য উঠে যেত। হ্যাঁ, তো এই যে যে ব্যাপারটা ছিল, তো এত বড় একটা, কিন্তু তাদের তো জনসংখ্যা খুব কম। হ্যাঁ, আপনি পুরো ইউরোপে মিলে জনসংখ্যা 1 কোটি সামথিং, আর আমাদের এক বাংলাদেশে হচ্ছে প্রায় 18 কোটি 19 কোটি মানুষ। হ্যাঁ, এই এত বেশি মানুষ দেখে তো এত ঝামেলা, এত সম্পদ নিয়ে কারাকারি। ইউরোপে এত ধনী কেন? তাদের এখানে মানুষ কম। ওকে, তো যাই হোক, আরো আজকে থেকে কয়েকশো বছর আগে জনসংখ্যা আরো বেশি কম ছিল তাদের। তো এই যে, কিন্তু তাদের তো বিশাল রাজত্ব হয়ে গেছে, এখন এই বিশাল রাজত্ব হ্যান্ডেল করবে কিভাবে? বিশাল রাজত্ব হ্যান্ডেল করার জন্য তাদের কি করতে হয়?
নিজেদের লোক বসাতে হবে। আপনি দেখবেন যে বড় বড় কোম্পানি কি করে, গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে নিজেদের আত্মীয় স্বজনরা বসায় রাখে। কেন? সে হয়তো অদক্ষ, কিন্তু সে অন্তত বিশ্বাসঘাতকতা করবে না, উল্টাপাল্টা কিছু করবে না। এটাই হচ্ছে যে মূল পয়েন্ট। তো ব্রিটিশদের এই বিলেতে আমাদের এই বিশাল সাম্রাজ্যটাকে তারা কাভার দেওয়ার জন্য দেখা যাচ্ছিল যে অল্প বয়সী সিভিলিয়ানদেরকেই তারা কি করতো, বিভিন্ন বড় বড় র্যাঙ্ক দিয়ে পাঠায় দেওয়া হইতো। যেমন মনে করেন আমাদের একটা ডিসি হইতে গেলে একজন বিসিএস ক্যাডারের মিনিমাম 45 মতো বয়সে চলে যেতে হয়, এর আগে সে ডিসি হইতে পারে না। হ্যাঁ, বা 42 45 এরকম। কিন্তু দেখা যাচ্ছে যে তৎকালীন সময় একজন 15 16 বছরের ছেলের ডিসি বানায়া পাঠায় দিছে, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বানায় পাঠায় দিচ্ছে এরকম করে। ওকে, তখন তো ডিস্ট্রিক্ট আরো বড় ছিল। যেমন এখন আছে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, 3 পার্বত্য জেলা মিলে একটা ডিস্ট্রিক্ট ছিল। তো ব্রিটিশ আমলে এগুলো আরো অনেক বড় বড় ডিস্ট্রিক্ট ছিল। তো এই যে যে বিশাল দায়িত্ব তাদেরকে কি করতে হইতো, সামলাইতে হইতো। কিন্তু এই দায়িত্ব সামলাতে গেলে কি করতে হয়, আপনার শিক্ষা দীক্ষাও সেভাবে থাকতে হবে। সেই শিক্ষাটা তো তারা ইংল্যান্ডে বসে পাচ্ছিল না। তো এদেরকে শিক্ষিত করার জন্য তারা যাতে বিষয়গুলো হ্যান্ডেল করতে পারে, এ দেশের মানুষের কালচার বুঝতে পারে, এ দেশের মানুষের ভাষা বুঝতে পারে, এ দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা বুঝতে পারে, সেজন্য তারা কি করলো, এই বিভিন্ন জায়গাতে কলকাতার ইয়েতে একটা লালবাজারে কলেজ অফ পোর্ট উইলিয়াম, হ্যাঁ, প্রতিষ্ঠা করে। কলেজের কাজ শুরু হয় 24শে নভেম্বর থেকে। এই 24শে নভেম্বর থেকে কলেজের কাজ যেহেতু শুরু হয়েছে 1800 সালে, তাই এটার নাম হয়ে গেছে, 1800 সালটাই হয়ে গেছে আমার আধুনিক যুগের অন্যতম প্রধান একটা দিক নির্দেশনা। 1 মিনিট। এই পোর্ট উইলিয়াম কলেজে তখনকার ইয়ে ছিল, মানে পুরো ইংল্যান্ডের যে রাজা ছিল তার নাম ছিল উইলিয়াম। তো এই জন্য নাম দিয়েছিল ফোর্ট উইলিয়াম। তো এই উইলিয়ামের প্রতিষ্ঠা যখন হয়, তো সেখানে করলো ব্রিটিশদেরকে বিভিন্ন ইয়েতে ভর্তি হতে লাগলো। এখানে 1801 সালে বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1801 সালে। তো এই শ্রীরামপুর মিশনের পাদ্রী ও বাইবেলের অনুবাদক উইলিয়াম কেরি কলেজের অধ্যক্ষ হিসেবে সেখানে যোগ দেন। খেয়াল করেন, শ্রীরামপুর মিশনের পাদ্রী এবং অনুবাদক, বাইবেলের অনুবাদক, সেখানে কি করলো, এই পোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ হিসেবে। হ্যাঁ, শুধু অধ্যক্ষ না, তিনি কিন্তু বাংলা বিভাগেরও কি, বাংলা বিভাগের প্রধান ছিলেন। পোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান। তিনি ব্যক্তিগত জীবনে ইংল্যান্ডে ছিলেন একজন মুচি। মুচি মানে তো আমরা সবাই জানি, জানি তো না? কেউ জানে না এরকম আছেন? আমরা মুচি বললে যতটা খারাপ শোনাচ্ছে এটা কিন্তু ওরকম না। আমাদের এখানে আমরা জানি জুতা কিনতে গেলে কি করি, অ্যাপেক্সে যাচ্ছি বা বাটায় যাচ্ছি বা জুতার দোকানে যাচ্ছি, হ্যাঁ। কিন্তু আমরা কখনো নিজের পছন্দ মতো জুতা বানাইছি শুনছেন কখনো? আমরা তো দোকানে গিয়ে কাপড় নিজের ডিজাইন করে বানাইতে পারি, টেইলার্স এর কাছে যেমন যাচ্ছি। ঠিক তেমনি ইংল্যান্ডে কিন্তু জুতাটাও এরকম বিভিন্ন মুচি আছে, তাদের কাছে গিয়ে স্পেশালি অর্ডার দিয়ে বানাইতে হয়। এটা খুব পেশা ওখানে। ওকে, তো যাই হোক, এরকমই একজন মুচি ছিলেন। তার ছিল, ধ্যান জ্ঞান ছিল, তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করবেন। এই খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য তিনি ইংল্যান্ড থেকে এই দেশে আসেন। তো এখানে তখন ইংল্যান্ড থেকে এখানে আসতে জাহাজে প্রায় 6 মাস সময় লাগতো। তো এই বিশাল সমুদ্রে 6 মাস ধরে সে কি করবে? তখন সে কি করলো, জাহাজের খালাসিদের কাছ থেকে, হ্যাঁ, জাহাজের খালাসি যারা ছিল সেই খালাসিদের কাছ থেকে তিনি বাংলাটা ওখানে বসে বসে শিখে ফেলেন। গুণী মানুষের হচ্ছে একটা বড় গুণ যে তারা সময় নষ্ট করে না। আপনি বিসিএস ক্যাডার হতে গেলে আপনাকেও সময় নষ্ট করা বাদ দিতে হবে। সোজা কথা, আপনি যতক্ষণ সময় পান ততক্ষণ আপনাকে পড়তে হবে, যতক্ষণ সময় পান ততক্ষণ পড়তে হবে। 8 ঘন্টা ঘুম ঠিক রাখবেন, আর বাকি 3 4 ঘন্টা ওই খাওয়া দাওয়া অন্যান্য এভাবে করে আপনি সময় করবেন। হ্যাঁ, যাদের অনার্স মাস্টার শেষ, দ্রুত চাকরি করতে হবে, বিয়ে করতে হবে, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, বয়ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারা মিনিমাম 10 থেকে 12 ঘন্টা করে পড়াশোনা করেন, নাহলে কিন্তু চাকরি হবে না। যে কম্পিটিশন বেড়ে গেছে এখন,
চাকরি আর হবে না, কোটা মোটা তো নাই, কোটা বাইরে চলে গেছে মানে আপনাদের বেড়ে গেছে, এটা আবার ভাবিয়েন না, কম্পিটিশন কিন্তু বাড়বে এখন। আগে অনেকে কোটা থাকছে দেখে দূর এখানে অ্যাপ্লাই করে কি লাভ, মুক্তিযোদ্ধারা যদি নিয়ে যাবে, অ্যাপ্লাই করতো না, এখন কিন্তু তারাও অ্যাপ্লাই করবে। ওকে, তো এই জন্য কম্পিটিশন দিন দিন বাড়তেছে। তো এই জাহাজের খালাসিদের কাছ থেকে সে বাংলা ভাষা শিখলো এবং সে শ্রীরামপুর মিশন, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। এখান থেকে তারা কি করলো, বাইবেল অনুবাদ করলো, বাংলা অনুবাদ করে সেটা কি জনমানুষের কাছে ফ্রি ফ্রি প্রচার করতো। এমন হয়েছে যে এত ফ্রি বাইবেল প্রচার করতো, বাইবেল রাস্তাঘাটে পড়ে থাকতো, রাস্তায় রাস্তায়। হ্যাঁ, এই মিশনের কিন্তু প্রচুর টাকা এখনো ইনভেস্ট করতেছে পার্বত্য অঞ্চলে। হ্যাঁ, দেখবেন যে কি প্রচুর হয়ে গেছে আপনার, ওই যে কি বলে, চার্চ হয়ে গেছে। আপনি অনেক ভিতরে ভিতরে, আমি গেছি একদম মিয়ানমার বর্ডারের কাছাকাছি, বিভিন্ন পাড়ার ভিতরে অনেক জায়গায় গেছি, ওখানে যাই দেখি যে চার্চ তৈরি হয়ে গেছে। আর এত ভিতরে ভিতরে গিয়ে খ্রিস্টান ধর্ম করতেছে। এখানে তো অলরেডি বান্দরবানে কয়েকটা জাতি সত্তা একদম পুরোপুরি 100% খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়ে গেছে। এগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের কথা বলে না কেউ, কিন্তু যখনই কোনো একটা মসজিদ তৈরি করার কথা বললো, হ্যাঁ, সাদেকে একটা মসজিদ বানাবে, এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে, অমুক জায়গায় একটা মসজিদ বানাবে, অনেক কাহিনী হয়ে গেছে। এখানে এখানে একটা বান্দরবানে একটা আছে, রংছড়ি নামে একটা উপজেলা আছে, ওখানে একটা আদিবাসী মানে সে ত্রিপুরা সম্প্রদায়ের ছিল, সে মুসলমান হয়েছিল, মুসলমান হয়ে ওইটা কি বলে, আহ, আহ, একটা মসজিদ প্রতিষ্ঠা করছিল, এই জন্য তাকে কিন্তু ওই মসজিদের ভিতরেই গুলি করে হত্যা করছে। ওকে, তো এটা নিয়ে কিন্তু কোনো দেখবেন না যে এই যে অ্যাক্টিভিস্ট যারা আছে তারা কোনো কথা বলতেছে, মসজিদ নিয়ে সমস্যা। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, এদিকে কিন্তু শত শত খ্রিস্টান হয়ে যাচ্ছে, কেউ কোনো কথা বলতেছে না। তো এই মিশনারি অনেক আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। এই মিশনারিরা কি করছিল, বাইবেলের বাংলা অনুবাদ তৈরি করেছিল, যাতে সাধারণ বাঙালি মানুষ বাংলায় বাইবেলের কথা পড়ে বুঝতে পারে, তাদের প্রতি আকৃষ্ট হয়, হ্যাঁ, নানাভাবে করে। তো সে কি করছে, তার 2জন অধীনস্থ পণ্ডিত এবং 6জন সহযোগী পণ্ডিত নিয়ে একটা বাংলা গদ্য, এই যে বাংলা গদ্য কলেজের, সরি এটা পাঠ হবে, পাঠ উপযোগী পুস্তক রচনায় আত্মনিয়োগ করেন। এই যে যে পুস্তক রচনা করছে, বাংলা যে একটা শেখানোর বিষয়, ওকে, এইটা এর আগে আর কখনো চিন্তা করা হয় নাই। বাংলা যে এটাতে যে বই তৈরি করে পাঠ্যসূচি প্রণয়ন করে একে শেখানো যাবে, এই চিন্তাটা কিন্তু আমরা মধ্যযুগ বা প্রাচীন যুগে দেখি না। এই 1801 সালে বাংলা বিভাগ প্রতিষ্ঠার পরেই প্রথম এটা তৈরি হলো। এই কারণেই 1800 সাল থেকে আমাদের আধুনিক যুগের শুরু হইলো। তো কেউ একজন মনে বলছিলেন যে 1860 পর্যন্ত সময়কে বলা হয় যুগ সন্ধিক্ষণ। না, এখন আপনি বুঝতে পারছেন কেন যুগ সন্ধিক্ষণ না। বাংলা যে একটা গবেষণার বিষয়, বাংলা যে একটা একাডেমিক আলোচনার বিষয়, এটা এর আগে কেউ কখনো চিন্তাও করে নাই, জাস্ট লিখছে, করছে, শিখছে, যে যার মতো করে করে করছে। কিন্তু এই প্রথম 1801 সালে বাংলা ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর এই উইলিয়াম কেরি যখন কি করলো, এই বাংলা পাঠ্য বই তৈরি করলো, তখনই আমার বাংলার আধুনিক যুগের শুরু হলো। তো 1801 থেকে 1815 পর্যন্ত এই সময় 8জন লেখক 13টা বাংলা গদ্য পাঠ্যবস্তু তৈরি করে। এই যে দেখেন, তারা কিন্তু আবার বাংলা গদ্য তৈরি করছে। এর আগেও কিন্তু আমরা কোনো গদ্য পাই না, বিভিন্ন দলিল দস্তাবেজে কিছু গদ্যের ছিল, কিন্তু ওগুলা অতটা কি ছিল না, মানে করার মতো ছিল না, মানে উল্লেখযোগ্য ছিল না। কিন্তু এখানে আধুনিক যুগে এসে উইলিয়াম ক্যারি প্রথম গদ্য বলে। আমরা কি কবিতায় কবিতায় কথা বলি, আমরা কথা বলি স্বাভাবিকভাবে। এই স্বাভাবিকভাবে মনের কথা আমরা কিভাবে প্রকাশ করতেছি, সেই কথাগুলোই কিন্তু কি করা হলো, এই পাঠ্য বইগুলোতে রচনাতে যুক্ত করা হলো। পড়তে চাই বেশি বেশি, কিন্তু জব থাকে 8টা থেকে 4টা পর্যন্ত। ওকে, 8টা থেকে 4টা পর্যন্ত আপনি জব করেন, তার আগে বা পরে সময় নির্ধারণ করেন, যতক্ষণ পারেন জব তো করতে হবে। যদি মনে রাখবেন যে সরকারি চাকরি যেমন মুখ বুজে থাকতে হবে, সরকারি চাকরিতে ঠিকই অনেক আরাম আছে, আরাম আর আরাম। হ্যাঁ, আপনার আর কিছু টেনশন করতে হবে না, মাসের 1 তারিখ 2 তারিখের ভিতরে বেতন ঢুকে যাবে, এই চিন্তা ভাবনা করবেন। আর একটা জিনিস, আপনি বেসরকারি জব যতই করেন না কেন, আপনি আজকে অসুস্থ হয়ে গেছেন, কালকে আপনার বেসরকারি থেকে চাকরি থেকে বাদ দিয়ে দিবে। কিন্তু সরকারি চাকরি এমন চাকরি, আপনি অসুস্থ হয়ে গেলে ওই আপনার ব্যাচমেন্ট বা আপনার বিশাল একটা অ্যামাউন্ট আপনি কিন্তু কি পাবেন, সাহায্য পাবেন।
আপনি মরে গেলেও আপনার 30,000 টাকা আপনি সরকারি অনুদান পাবেন দাফন কাফন বা সৎকার করার জন্য। এরা কি কোনো প্রাইভেট কোম্পানি দিবে? আপনি দেখেন যে আপনি যখন ইয়ে হবেন, স্থায়ী চাকরিজীবী হবেন এবং তারপরে পেনশনের উপযোগী হবেন, আপনি চাকরি যখন রিটায়ারমেন্টে যাবেন, রিটায়ারমেন্টে আপনি তো পেনশন আজীবন পাবেন মরার আগ পর্যন্ত। আপনার পরে আপনার স্ত্রী যদি আরেকটা বিয়ে না করে থাকে, সেও মরার আগ পর্যন্ত কি একটা কি পাবে? পেনশন পাবে। আপনার যদি কোনো প্রতিবন্ধী সন্তান থেকে থাকে, সেও মৃত্যুর আগ পর্যন্ত পেনশন পাবে। তো এইরকম ফ্যাসিলিটিস আর কেউ দিবে? কেউ দিবে না। অনেক বৃদ্ধ বাবা মারে দেখছি যে তারা কি শুধুমাত্র আর্থিক তৈরি হয়েছে, তারা শেষ, আর কোন ইনকাম করতে পারতেছে না দেখে তাকে ফ্যামিলিতে একটা কি আগাছার মতো বা একটা, বলতে খারাপ লাগতেছে, একটা ইয়ের মতো রেখে দিচ্ছে। কিন্তু যারা সরকারি চাকরি করছে, প্রত্যেকটা ফ্যামিলিতে যে খোঁজ নিয়ে দেখেন যে যারা রিটায়ারমেন্টের পর এখনো পেনশন পাচ্ছে, প্রত্যেককে কি পরিমাণ তোয়াজ করে রাখে তার পোলাপান। মানি হানি। একসময় আমরা বুড়া হব বেঁচে থাকলে, যতদিন মৃত্যুর আগ পর্যন্ত হবে, এই জিনিসটা আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনার পুরো লাইফের একটা সেটেলমেন্ট তৈরি করে দিচ্ছে সরকারি চাকরি। তো আপনি হয়তো এখন অন্য প্রাইভেট জবে হয়তো 1 লাখ টাকা বেতনের জায়গায় আপনি এখানে হয়তো 40,000 টাকা বেতন পাবেন, 50,000 টাকা বেতন পাবেন, কিন্তু ওই প্রাইভেট জব আপনি কালকেও সুস্থ হয়ে মারা গেছেন, আপনার ফ্যামিলি রেখে দেখবে না, কিন্তু সরকারি চাকরিতে আপনাকে দেখবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন সব সময়, এটার জন্য আপনার সরকারি চাকরি করতে হবে। ওকে। আর সবচেয়ে বড় জিনিস, আপনি দেশ ও জাতির জন্য কিছু করতে চাইলে সরকারি চাকরির মাধ্যমে করা যাবে, অন্য কোনো ভাবে কিন্তু আপনি করতে পারবেন না। আমি যেমন এই পর্যন্ত আমি বলতে পারবো যে নিয়ার অ্যাবাউট 10,000 আপ স্টুডেন্টকে আমি আহ, কি দিচ্ছি, সার্ভিস দিয়েছি। ওকে। তাহলে এই 10,000 আপ স্টুডেন্টকে সরাসরি সার্ভিস দিয়েছি, এরা এখন বিভিন্ন জায়গায় যাচ্ছে। তাদেরকে আমি যে আমার আহ, আহ, ইয়াটা দিতে পারছি, তারা ওইটা নিয়ে যে কাজ করতেছে, এটা আপনি প্রাইভেট জবে পারবেন? প্রাইভেট জব খালি কোম্পানি লাভ চিন্তা করবে। ভেরি গুড। দেশের জন্য কিছু করার চিন্তা ভাবনা করতে হবে। কখনো ভাববেন না যে দেশ আপনাকে কি দিছে, সবসময় ভাববেন যে আপনি দেশকে কি দিতে পারছেন। দ্যাটস দ্য স্পিরিট। ওকে। আমরা এরপরে চলে যাই তো ফোর্ট উইলিয়াম কলেজের উইলিয়াম কলি যে ইয়া করলো, সেইগুলো কিছু বই তিনি লিখেছিলেন উইলিয়াম কেরি। তার ভিতরে কথোপকথন, মানে কলকাতার অঞ্চলের মানুষ, তুমি কে গা, তুমি কোথা থাকো, এরকম করে এরকম নানা ধরনের কথাবার্তা দিয়ে একটা মানে কনভারসেশন মানুষ কিভাবে করতেছে, কিভাবে কথা বলে, তার কথা টোনটা কি, এইসব জিনিস নিয়ে একটা ইয়ে তিনি করেন। এবং ইতিহাস মালা, এটাকে বলা হয় প্রথম ইয়া, যেখানে বিভিন্ন ডকুমেন্টেশন করার চেষ্টা করা হয়েছে। রামরাম বসু রাজা রাজা প্রতাপাদিত্য চরিত্র লিপিমালা লিখছে, গোলকনাথ শর্মা হিতোপদেশ লিখছে, পুরুষ পরীক্ষা এটাও হরপ্রসাদ রায়। এই এই চারটা আপনারা পুরো চারটা, আমি নোটসটা পিডিএফ দিয়ে দিব গ্রুপে। এটা আপনাদের ভালো করে আম, কি করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। এখান থেকে কিন্তু পরীক্ষা একটা চলে আসলে অবাক হওয়ার কিছু নাই। এবং তারপর আছে তারিণী চরণ মিত্র ওরিয়েন্টাল ফেবুলিস্ট, তিনি এটা আম, ইয়ে করছিল, ওইটা কি বলে অনুবাদ করেছিল রাজীব লোচনের মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের যে চরিত্র, এটাতে জীবনী, চণ্ডীদাস তাই ইতিহাস, এভাবে তিনি নানা ধরনের ইয়ে করেছে। তো এইগুলো কোনটা কে লিখছে এগুলো একটু মাথায় রাখবেন, এবং কোনটা কত সালে পড়ে। সবচেয়ে বেশি বই লিখছিল মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তো তিনি অত্যন্ত কি ছিলেন, গুণী মানুষ ছিলেন। এমনকি জোসুয়া মার্সম্যান পর্যন্ত বলছে যে তার কাছে গিয়ে তার পায়ের কাছে বসে থেকে কি বাংলা শিক্ষা, সংস্কৃত শিক্ষা এগুলো করেছিলেন। তো এখন এই যে যে তারা ইয়ে করছিল, তাদের অবদানটা কি, তারা প্রথমে যে জিনিসটা করছে যে গদ্য ভাষার একটা জড়তা ছিল। আমরা স্বাভাবিকভাবে দেখতেছি যে মধ্যযুগে দলিল দস্তাবেজে বিভিন্ন গদ্যের ইয়া ছিল, সেগুলো তারা ইয়ে করতে পারে নাই, জড়তা মুক্ত হতে পারে নাই। সেটা জড়তা তারা দূর করছে, ইতিহাস তৈরি করছে, গল্প তৈরি করছে। আমরা কিন্তু এর আগে শুধু কবিতা 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 দেখে গেছি, ইতিহাস যে তৈরি হতে পারে, গল্প যে তৈরি হতে পারে, এগুলো আমরা এখানে প্রথম দেখতে পাই। এবং অনুবাদের ব্যাপারটা আমরা দেখতে পেলাম, পাঠ্যপুস্তক রচনার ব্যাপারটা দেখতে পেলাম, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে গদ্য সাহিত্যের যে সঠিক একটা রাস্তা তারাই প্রথম দেখিয়েছিল। এই যে শ্রীরামপুর মিশনের কথা আমি আগে বলেছিলাম, সেটা শ্রীরামপুর মিশনের যে প্রথম যে প্রিন্টিং মেশিনটা, সেটাই হচ্ছে এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন।
তো এই শ্রীরামপুর মিশন, শ্রীরামপুর হচ্ছে একটা নাম, জায়গার নাম, হ্যাঁ, এখানে মিশন তৈরি করা হয়। ওকে, মিশন মানে তারা খ্রিস্টান পাদ্রীরা বা যেখান থেকে আম, বিভিন্ন পরিচালনা করতো, তাদের ধর্মীয় যে প্রচারণার কাজটা পরিচালনা করতো, সেটা হচ্ছে শ্রীরামপুর মিশন। তো 1800 সালের 10ই জানুয়ারি পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে স্থাপিত হয় শ্রীরামপুর মিশন। এদের কিন্তু নাম দেওয়া থাকে এরকম, শ্রীরামপুর। এখন যদি বান্দরবানে কোনো মিশন তৈরি করে, তাহলে নাম হবে বান্দরবান মিশন। ওকে, তো উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশনের প্রেস নামে ছাপাখানাটি মিশন, এই যে খেয়াল করেন কি নামে ছাপাখানাটি খুলছিল, যে উইলিয়াম কেরি খুলছিল। কে খুলছিল? উইলিয়াম কেরি। কি নামে খুলছিল? শ্রীরামপুর মিশন প্রেস। হ্যাঁ, শ্রীরামপুর মিশন প্রেস নামে এটা ইয়ে করা হয়, এবং পঞ্চানন কর্মকারের সহযোগিতায় তিনি বাংলা গদ্য গ্রন্থ মথি রচিত। স্যার বাকিরা কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছে? আমার এখানে না দেখাচ্ছে না স্যার। আপনারা কি সবাই স্ক্রিনশট দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যায়। আচ্ছা, দেখা যায় না এরকম কি আছেন? ওকে, এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, সরি, পঞ্চানন কর্মকার, তিনি আসলে বলে যে তিনি প্রথম বাংলার কি তৈরি করেছিল, বাংলা অক্ষর তৈরি করেছিল। আসলে এই যে মেশিনে প্রেসের যে থাকে না, এখানে ধাতুর কিছু ব্যাপার থাকে, হ্যাঁ, সে ধাতুকে খোদাই করে 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 বাংলা তৈরি করা হয়, শব্দ বর্ণগুলো তৈরি করা হয়, যাতে আপনারা দেখবেন যে সিল, আমরা যে সিল যখন মারি, তো সিলটা এটা রাবার প্যাডে উল্টা উল্টা ভাবে লেখাটা থাকে না, ঠিক আছে? যেমন করেন এখানে আমি অ লিখলাম, এই অ এর অন্য রূপটা কিরকম হবে? এই যে অনেকটা এরকম হবে, এরকম। আচ্ছা, যাই হোক, আমার এখন আসতেছে না। তো এটার যে সেটা রিফ্লেক্ট করলে যেরকম হয় সেরকম। তো এই যে উল্টা করে লেখা থাকে, সেটাই রাবার প্যাডে যেভাবে করে, ওইটাই এখানে নানা ধরনের ধাতুর খোদাই করে করে তিনি পঞ্চানন কর্মকার প্রথম এটা তৈরি করেছিলেন। তো ওই জন্য তিনি কি বাংলা ভাষায় প্রথম কি ওই হিসেবে তিনি তার নামটা, পঞ্চানন কর্মকারের নাম আহ, অমর হয়ে আছে। তো এই প্রথম বাংলা গদ্য গ্রন্থ মথি, মথি মানে হচ্ছে যে ম্যাথিউ। ম্যাথিউ থেকে মথি কথাটা আসছে। এই ম্যাথিউ মানে খ্রিস্টান ধর্মের একজন গুরুত্বপূর্ণ চরিত্র। সে ম্যাথিউ থেকে মঙ্গল সমাচার ছাপা হয়। ওকে, মথি রচিত মঙ্গল সমাচার, খেয়াল করেন, মঙ্গল সমাচার এই মিশন প্রেস থেকে কি ছাপা হতো। সমাচার মানে পত্রিকার মতো করে একটা ব্যাপার হতো, এবং সেখানে নানা ধরনের ওই যীশু খ্রিস্টের বাণী ইত্যাদি প্রচার করা হতো। আমি বছরখানেক আগে একবার ওই যে সিএমসি তে গিয়েছিলাম আমার শ্বশুরের কে নিয়ে চিকিৎসার জন্য। তো ওখানে আমি সিএমসি মানে খ্রিস্টান মিশনারি যে হাসপাতালটা, হ্যাঁ, ক্লিনিক, তো সেখানে জায়গায় 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 খ্রিস্টানের বাণী, যীশু খ্রিস্টের বাণী এভাবে দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু তাদের একটা প্রচারণার একটা অংশ। তারা এইভাবে নানাভাবে করতো। আপনারা হয়তো বা ফেসবুকে অনেক সময় দেখবেন যে তাদের বুস্টেড পোস্ট চলে আসে। তো এইখানে তারা আমাদের ওইটা দেখার বিষয় না, তাদের ধর্মীয় বিষয়টা। আমাদের বিষয় হচ্ছে যে এই যে বাংলা, তারা যে কোনো কারণেই হোক, তাদের হাত দিয়ে প্রথম বাংলা ভাষার প্রেস মেশিন আসলো, বা এই যে যান্ত্রিক ভাবে বাংলা ভাষা লেখার পদ্ধতি কি হলো, শুরু হলো। এই কারণে শ্রীরামপুর মিশনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখন আসে আমাদের হিন্দু কলেজ নিয়ে আলোচনা। এই যে হিন্দু কলেজ নিয়ে আমি বলেছিলাম যে আমি পরে বিস্তারিত আলোচনা করব। তো রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায়, ডেভিড হেয়ারের সহায়তায় 20 জানুয়ারি 1817 সালে প্রতিষ্ঠিত হয় কলকাতার হিন্দু কলেজ। কারণ ওই যে ফোর্ট উইলিয়াম কলেজ, যেটা ওখানে তো শুধুমাত্র যারা ব্রিটিশ যে ছিল, কর্মকর্তা যারা ছিল, তাদের জন্য এটা তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ তো আর ওখানে গিয়ে পড়ালেখা করতে পারবে না। তো এই জন্য কি করলো রাজা রামমোহন রায়, তিনি কিন্তু মূলত একজন সমাজ সংস্কারক হিসেবে বেশিয়েছিল, এবং তার একটা বাংলা ব্যাকরণ কৌমুদী, এটা কিন্তু প্রথম বাঙালি কর্তৃক বাংলা ভাষায় রচিত ব্যাকরণ। হ্যাঁ, তো রাজা রামমোহন রায় তিনি ডেভিড হেয়ারের সহায়তায় 1817 সালে কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায়ের একটা স্পেশালিটি আছে, তিনি একটা বিশাল কর্ম করেছিলেন। সেটা কি বলেন তো? কে বলতে পারবে? তাহমিনা আক্তার, দেখি বলেন, তাহমিনা আক্তার কি অবদান ছিল তার? মাহমুদুল রানা?
স্যার সমাজ সংস্কার করেছিলেন স্যার, সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন ভেরি গুড। কত সালে? স্যার। সালটা সালটা নেই। 1859 সালে। 1859 সালে তার প্রচেষ্টাতে কি হয়? 1859 সালে তার প্রচেষ্টাতেই সতীদাহ প্রথা উচ্ছেদ হয়েছে, উচ্ছেদ হয় না, মানে বন্ধ হয় আর কি, মানে বন্ধ ব্রিটিশরা হয়। আইন তৈরি করে এই আইন, হ্যাঁ, যাতে কেউ ওই সতীদাহ করতে না পারে। তার ভিতরে আরেকটা ইয়ে ছিল, তিনি কিন্তু ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠা ছিলেন। ব্রাহ্ম ধর্মটা কি বলতে পারবেন? তো হিন্দুদের ভিতরে যে মানে যে ইয়াটা খুব মানে মানে বলা হয় যে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম নাকি তার, হিন্দুদের মধ্যে সর্বোত্তম ধর্ম ব্রাহ্মণ ধর্ম নাকি সে সময় ব্রাহ্মণদেরকে মানে দান। না না না, ওইটা হচ্ছে ব্রাহ্মণ। হ্যাঁ, ও, ওইটা হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ। ওকে, এটা মানে কি? ব্রাহ্ম এটা হচ্ছে এক ঈশ্বরবাদী বা ধর্মনিরপেক্ষতা, এরকম মানে এক ঈশ্বরের উপাসনা করবে। হ্যাঁ, এখানে ব্রাহ্ম আর ব্রাহ্মণ পার্থক্য আছে। ব্রাহ্মণ হচ্ছে যেটা হচ্ছে হিন্দু ধর্মের ভিতরে সর্বোচ্চ জাতি, যারা সবচেয়ে বেস্ট জাতি, 4টা জাতিসত্তা আছে: ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য। ওকে, ব্রাহ্মণ হচ্ছে যারা ধর্মীয় পাঠ পড়ালেখা ইত্যাদি করতো, তাদেরকে বলা হয়। এবং যারা যুদ্ধ করতো তারা ক্ষত্রিয়, যারা ব্যবসা করতো তারা বৈশ্য, এবং শূদ্র হচ্ছে একদম নিচু জাত, তারা কোনোটাই না, তারা হচ্ছে দাস দাসী। যাই হোক, এই ব্রাহ্ম ধর্ম তিনি প্রতিষ্ঠা করেন। হিন্দু ধর্ম, ওকে, প্লাস মুসলমান ধর্ম প্লাস খ্রিস্টান ধর্ম, এই 3টা ধর্মকে কম্বাইন করে তিনি তার নিজস্ব একটা ধর্মমত প্রচার করেন, সেটার নাম দেন তিনি ব্রাহ্ম ধর্ম। এইটাতে এক ঈশ্বরের কথা বলা হয়েছে, একটা ঈশ্বরের কথা বলা হয়েছে। তবে এখানে তারা এই ইয়াতে থাকা তাদের মানে কোনোটাই তারা ফলো না করে নিজস্ব একটা জিনিস তৈরি করেছিল। রবীন্দ্রনাথ কিন্তু এই ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিল, রবীন্দ্রনাথ হিন্দু ছিল না। কেউ যদি বলে রবীন্দ্রনাথ হিন্দু ছিল, তাহলে ভুল। রবীন্দ্রনাথ ছিল কি এই ব্রাহ্ম ধর্মের অনুসারী, যদিও তার লেখনীতে বিভিন্ন ইয়াতে সবসময় হিন্দু ধর্মের বিভিন্ন বিষয় উঠে আসছে, এটা স্বাভাবিক বিষয়। আপনি আজকে কলকাতায় যে কিছুদিন থাকেন, হ্যাঁ, দেখবেন যে আপনি হিন্দু ধর্মের অনেক কিছু জেনে যাচ্ছেন। আবার একটা হিন্দু জায়গা যদি সৌদি আরবে বেশি দিন কিছুদিন থাকে, তাহলে সে দেখা যাবে যে ইসলাম ধর্মের অনেক কিছু সে জেনে যাচ্ছে, অনেক হাদিস জেনে যাচ্ছে, কোরআনের আয়াত জেনে যাচ্ছে, যেটা একজন সাধারণ মুসলমানও জানে না। ওকে, তো এই যে যাই হোক, এই যেহেতু তার পরিবেশের চারপাশে হিন্দু সম্প্রদায় ছিল, হ্যাঁ, তিনি হিন্দুদের সাথে তার উঠা বসা বা সবসময় তার যোগাযোগ ছিল, এই কারণে তার লেখাতে হিন্দু বেশি উঠছে। মানুষ তার যুগের অতিক্রম করতে পারে না, সে তার পরিবেশকে অতিক্রম করতে পারে না। আচ্ছা, আমি ওদিকে যাচ্ছি না। তো আমাদের রাজা রামমোহন রায়ের আরেকটা ইয়ে ছিল যে তিনি ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেন, এবং তিনি হিন্দু কলেজেরও প্রতিষ্ঠায় কি সহায়তা করেন। এই হিন্দু কলেজ থেকে আমাদের কিন্তু মাইকেল মধুসূদন দত্ত, হ্যাঁ, এসেছিল, আরো রাধানাথ শিকদার, হ্যাঁ, বঙ্কিম, এরা আরো অনেকে এসেছিল। তো এখানে এই নামে হিন্দু কলেজ হইলো, এই কলেজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধর্ম নিরপেক্ষ শিক্ষা প্রবর্তন করা। আমরা এখন হয়েছে যে কি, রাজনৈতিক বিবেচনার কারণে ধর্ম নিরপেক্ষ কথাটারে অন্য লাইনে অন্য ট্যাগ দেওয়া হয়, মানে যে কোনো ধর্ম পালন করে না। আসলে এরকম না। ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে যে আমি নিরপেক্ষ থাকব, আমি নিজের ধর্ম পালন করতেছি, আমার ধর্ম আমার কাছে, আমি এটা দিয়ে অন্য কারোর উপর জোর করে চাপাই দিতে যাব না। অন্য কারোর উপর চাপিয়ে দিতে যাব না, বা অন্য কেউ তার নিজের ধর্ম পালন করলে সেখানে আমি বাধা দিতে যাব না। এবং আমি একটা কাজের যোগ্য লোক খুঁজতেছি মনে করো, তাহলে আমি সেখানে নিয়োগ দেওয়ার সময় যোগ্যতাকে বিবেচনা করব, তার এখানে ধর্ম বিবেচনা করব না। এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। ওকে, তো কিন্তু এখানে কি করলো, রাজনৈতিক ভাবে এটাকে অন্য ট্যাগ দেওয়া হয়েছে। আসলে আমাদের দেশের মানুষের নিজের ধর্মে মানুষ এরা ভালো করে আহ পালন করে না। যারা ধর্ম নিয়ে বেশি চিল্লাফাল্লা করে, বেশি করে, এরা দেখবে যে একটাও ঠিক মতো ধর্ম পালন করে না। আমি আর ওদিকে না দেই। তো এই হিন্দু কলেজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে ধর্ম নিরপেক্ষ শিক্ষা প্রবর্তন করা, এবং এই কারণে এখান থেকে কিন্তু বিভিন্ন ট্যালেন্ট বের হয়েছে। আমরা এখান থেকে বঙ্কিমকে দেখছি, আমরা এখান থেকে মাইকেল মধুসূদন দত্তকে দেখছি, রাধানাথ শিকদারকে দেখছি, হ্যাঁ, আরো অনেক অনেক ট্যালেন্ট কিন্তু আমরা এখান থেকে বের হতে দেখেছি, যারা এখনো আমাদের
নমস্য। কিন্তু এই যখন তারা দেখলো, ব্রিটিশরা যখন দেখলো যে কি আরে এখান থেকে তো এরকম আমাদের কি বলে আমাদের এই যে স্টাডি, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা ফলো করে তো এখানকার মানুষজন তো দেখি অনেক বেশি আপডেট হয়ে যাচ্ছে, এদেরকে তো এরকম করা যাবে না, হ্যাঁ, এদেরকে কি করতে হবে, ডাউন করে দিতে হবে। এই কারণে কিন্তু 1859 সালে ব্রিটিশরা একটা শিক্ষা নীতি প্রণয়ন করে, অবনমন নীতি প্রণয়ন করে। সেই অবনমন নীতিতে কি ছিল, যে এখনকার পোলাপান ইংরেজি পড়বে কিন্তু ইংরেজি শিখবে না, বাংলা পড়বে বাংলা শিখবে না, অঙ্ক পড়বে কিন্তু অঙ্ক শিখবে না। কথাগুলো কি দেখো তো মিলে যায় কিনা এখন। ইন্টারমিডিয়েট পর্যন্ত 12 বছর ইংরেজি শিখছে, তারপরও একটা পোলাপান দাঁড়ায় ইংরেজি কথা বলতে পারে না, ইংরেজিতে একটা রচনা মুখস্থ ছাড়া লিখতে পারে না, একটা সেন্টেন্স মেকিং করতে গেলে তার হাত পাকাবে, হচ্ছে কিনা এরকম। বাংলা পড়ে আসতেছে, হ্যাঁ, তারপরও বাংলাতে কোনো তার কনফিডেন্স নাই, সে চিন্তা ভাবনা করতে পারে না বড় কিছু, হচ্ছে কিনা এরকম, আমরা দেখি এরকম। জি স্যার, এরকম মানে এটা কিন্তু একদম অহরহ সব জায়গায় দেখবো। এই জন্য জি ভাই স্যার। তোমাদেরকে বলি, ইন্টারমিডিয়েট পর্যন্ত তুমি কি পড়ছো সব ভুলে যাও, অনার্সেও তুমি কি পড়ছো এটাও ভুলে যাও। তোমার যদি বিসিএস ক্যাডার হওয়ার চিন্তা ভাবনা থাকে, তোমাকে এখন মনে মনে ভাবতে হবে যে তুমি এই পর্যন্ত যা পড়ালেখা করছো এগুলো কোনো কামের না, তোমার এখন নিজের মতো করে সবগুলা জিরো থেকে শুরু করতে হবে, বেসিক সব ক্লিয়ার করতে হবে নিজের মতো করে, একদম নিজের মতো করে। বিলিভ মি অর নট, তুমি যদি এটা না করো তাহলে তুমি বিসিএস ক্যাডার হতে পারবে না। তুমি যদি মনে করো যে আমি বহুত কিছু জানি, আমি বহুত বড় কাবিল, তাহলে তুমি শেষ। যেদিন মনে করবে যে আমি বহুত বড় কাবিল, সেদিন তুমি শেষ। কিন্তু তোমাকে এখন থেকেই কি করতে হবে, যে আমি এতদিন যা শিখছি এখন আমাকে নতুন করে সব বেসিক ক্লিয়ার করতে হবে। আমি ইংরেজির বেসিক ক্লিয়ার করব, এমন ভাবে বেসিক ক্লিয়ার করব যে আমি কন্টিনিউয়াসলি ইংরেজি লিখে যেতে পারবো, আমি কন্টিনিউয়াসলি ইংরেজি বলে যেতে পারবো। আমি যদি বলি যে আমাকে যদি এখন ইংলিশে স্পিচ দিতে বলা হয়, আমাকে যদি এই টপিকসটা ইংলিশে ক্লাস নিতে বলা হয়, আমি একদম ডেফিনেটলি এটা ইংলিশে পুরোটা লেকচার করতে পারবো। আমি বাংলা পড়াই দেখে যে আমি ইংরেজি পারি না, এটা কিন্তু ভাবা যাবে না। কারণ তোমাকে বিসিএস ক্যাডার হতে গেলে প্রত্যেকটা বিষয়ে তোমাকে কি করতে হবে, স্পেশালিটি দেখাইতে হবে। আমি বাংলার টিচার হয়েছি তো কি হয়েছে, আমি তো ইংলিশ পরীক্ষা যেটা দিছি 200 নম্বরের, সেই ইংলিশ পরীক্ষায় কিন্তু ইংলিশ নিয়ে অনার্স করে এসে অনেকে পাশ করতে পারে নাই। ম্যাথ পরীক্ষা যেটা দিছি সেখানে ম্যাথ নিয়ে অনার্স করে এসে অনেকে পাশ করতে পারে নাই। আবার আমি বাংলা নিয়ে করছি, এখানে যারা বাংলা ছাড়া অন্য জায়গা থেকে আসছে, এখানে বাংলা নিয়ে অনার্স করে অনেকে এসে বাংলাতে পাশ করতে পারে নাই। তো তোমাকে সব বিষয়ে পারদর্শী দেখাইতে হবে, এক্সিলেন্ট। তোমাকে গুড বা বেটার এগুলোতেও থাকা যাবে না, ভেরি গুডও থাকা যাবে না, তোমাকে এক্সিলেন্ট হইতে হবে, এক্সিলেন্ট। তাই তোমাকে যা পড়ছো করছো যা করছো, এই যে ব্রিটিশদের এই অবনমন নীতির কথা মাথায় রেখে এখন থেকে সব বেসিক একদম ক্লিয়ার রাখতে হবে। সব কিছু ঘুরা ঘুরা নিজে নিজে পড়তে হবে। আমরা ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, যে ঈশ্বরচন্দ্র গুপ্ত এখানে আমাদের অনুপ্রেরণা হতে পারে, নিজে গিয়ে লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা পড়ছে, নিজে নিজে জানার চেষ্টা করছে, তাই সে একটা কিছু হইতে পারছে। ওকে, আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স নিয়ে পড়ছি, আমি উপপাদ্য পড়তাম বুঝতাম না, বিসিএস এর ইয়াতে আসছি তখনও মাথা তো খারাপ হওয়ার অবস্থা। এখন টিউশনি করাইতাম, টিউশনিতে স্টুডেন্ট বলে যে স্যার উপপাদ্য এগুলো কিচ্ছু বুঝি না। আমি কই শালা টিউশনিতে এটা তো পড়াইতে হবে, নাহলে তো আবার বেতন পাবো না, বেতন না পাইলে চলবো কিভাবে। নিজে নিজে পড়া শুরু করলাম, বুঝার চেষ্টা করলাম যে আসলে কি উপপাদ্য, এটা বুঝলাম না কেন এতদিন। পরে দেখলাম যখন আইডেন্টিফাই করলাম, আমি যখন বেসিক গুলো ক্লিয়ার করলাম, উপপাদ্য এত মজার একটা জিনিস আমার কাছে পুরো লাগতো। আমি বললাম এই এই চলো এই অনুশীলনটা করি, এটা করি, এটা করি, এটা করি। কই স্যার আজকাল করবো না। কই, আরে মজা লাগতেছে। কই, আমার আসলে ওরে পড়ানোর চাইতে আমার নিজের করতে ভালো লাগতেছিল। এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, তো যাই হোক, 15 এপ্রিল 1855 সালে হিন্দু কলেজের পরিসমাপ্তি হয়। এটা নানা কারণে এটা বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে নাম দেওয়া হয় প্রেসিডেন্সি কলেজ, এবং এটা এখনো ইয়াতে আছে। অনেকগুলো কাহিনী ছিল তার ভিতরে, যেটা হয় যে ইয়াং বেঙ্গল ছিল অন্যতম একটা ব্যাপার এই হিন্দু কলেজের নাম পরিবর্তন করার পিছনে। তো আমাদের ইয়াং বেঙ্গলের হেনরি লুই ভিভিয়ান ডি রোজিও, খেয়াল করো নামটা, হেনরি লুই ভিভিয়ান ডি রোজিও হিন্দু কলেজের একজন তরুণ শিক্ষক, একদম অল্প বয়সী। ওকে, মাত্র 17 বছর বয়সে সে কলেজের টিচার হিসেবে যোগদান করছে। আমরা 17 বছর বয়সে অনেক পোলা মানে এসএসসিও পাস করতে পারে না।
কিন্তু সে মাত্র 17 বছর বয়সে কি করছে, কলেজে টিচার হিসেবে যোগদান করছে এবং 1828 সালে আবার তাকে বরখাস্ত করা হয়। কারণ কি? এবং 1831 সালে তার মৃত্যুবরণ হয়। তো এখানে তিনি কি করছেন, কেন তাকে বরখাস্ত করা হয়েছিল? অত্যন্ত মেধাবী এই ডিরোজিও, তার মা ইয়ে ছিল, বাবা ছিল দেশীয় কিন্তু মা ছিল ইটালিয়ান। কিন্তু সে অত্যন্ত মেধাবী হওয়ার কারণে সেখানকার স্টুডেন্টদেরকে মোটিভেট করতে পেরেছিল, তার একটা তৈরি করতে পেরেছিল, মানে তার একটা সার্কেল, স্টুডেন্টরা তাকে খুব বেশি পছন্দ করত। প্রায় সমবয়সী তো, এই কারণে বন্ধুর মতো মিশে গিয়ে তাদের সাথে সে অনেক বিষয় এসে শেয়ার করতে পেরেছিল, যেগুলো মানুষ তাদের বিশাল একটা ধাক্কা দিয়েছিল, তাদের ভিতরে বিশাল একটা পরিবর্তন এনেছিল। এবং যুক্তি ও মানবাধিকারের দীপ্তবাণীর শপথে ইংরেজি ভাবধারা পুষ্ট এই বাঙালি যুবক তাদেরকে তিনি কি করতে পেরেছিল, মোটিভেট করতে পেরেছিল। তার যে মূল যে কথাটা ছিল, আস্তিকতা হোক নাস্তিকতা হোক, কোন জিনিসকে পূর্ব থেকে গ্রহণ না করা, জিজ্ঞাসা ও বিচার, এই মন্ত্র দ্বারা উজ্জীবিত ছিল তার ইয়াং বেঙ্গল। এই যে দেখো, আমরা যদি একটু সামান্য একটা উদাহরণ দিয়ে কথাটা বুঝাই, যে আমরা জন্মের পর থেকে আমরা আমরা নিজেদেরকে হিন্দু হিসেবে জেনে আসছি, অথবা মুসলমান হিসেবে জেনে আসছি, বা খ্রিস্টান হিসেবে, যে যার ধর্ম, আমরা কয়জনে নিজে কখনো চিন্তা করে দেখছি কেন আমি এই ধর্ম পালন করতেছি? এটা কি কখনো চিন্তা ভাবনা করে দেখছি? এই যে এভাবে ব্যাপারটা এখানে আসে, যে আমরা যা পূর্ব থেকে হয়ে আসতেছে সেটাকে গ্রহণ না করে বিচার করা, জিজ্ঞাসা করা, তারপরে গ্রহণ করা। অমুকে ভালো বলছে দেখে আমি এটা ভালো, এটা করা যাবে না। আচ্ছা, অমুকে ভালো বলছে, আচ্ছা ঠিক আছে, দেখি আমি একটু নিজে আগে একটু যাচাই করে দেখি যে এটা ভালো না খারাপ, এটা কি কেমন হ্যাঁ। এই যে বললাম যে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র, তারাচাঁদ চক্রবর্তী, কালীপ্রসাদ ঘোষ, হ্যাঁ, এরা সবাই ছিল, মাইকেল মধুসূদন দত্ত, সবাই ছিল কি তার শিষ্য। এরা সবাই হিন্দু কলেজের ট্যালেন্ট। ওকে। এই কারণে তার যে তার বিশাল একটা তৈরি হয়েছিল, মানে একটা প্রভাব বিস্তার সে শুরু করেছিল। তো এই দেখবা যে তোমাদের বন্ধু বান্ধবের ভিতরে, তোমাদের ছেলে বন্ধুদের ভিতরে কারো কাছে দেখবা যে মেয়েরা বেশি ছবি তুলে, তখন তারা দেখে একটু স্বাভাবিক হিংসা হয়, আরে শালা মেয়েরা এর সাথে ছবি তুলে, আমার সাথে কেন তুলে না, আমি কি দেখতে খারাপ? হ্যাঁ, এরকম হয় না? তো ঠিক তেমনি ডিরোজিও যখন দেখলো যে স্টুডেন্টরা তার কাছে যাচ্ছে বেশি, তার সাথে বেশি করতেছে, হ্যাঁ, এইটা আবার অন্যান্য অনেক টিচারের ভালো লাগে নাই। বা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তিনি যে চিন্তা ভাবনায় ধাক্কা দিচ্ছিল, সেই ধাক্কাগুলো অনেকে সহ্য করতে পারেনি, অনেকে স্বাভাবিকভাবে নিতে পারেনি। এই চিন্তাগুলো এত দূরদর্শী, বা এগুলো যে এখন হ্যাঁ, কত গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা, সেটা কেউ চিন্তা করতে পারেনি। দেখো সামান্য একটা জিনিস, আমরা এখন যেমন গদ্য লিখতেছি, এটা অস্বাভাবিক বলে কোনো কিছু মনে হবে না, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন ওই গদ্য লেখা শুরু করলো, তাকে কত যে গালাগালি সহ্য করতে হয়েছে, কত যে কথা শুনতে হয়েছে, এটা বলার বাইরে। কিন্তু এখন আমরা যদি কবিতাতে লিখতে যাই, মানুষ আমাদেরকে মারতে আসবে, এবার বেশি কাবিল হয়ে গেছে, সব জিনিস কবিতা লিখিস, এরকম করে বলবে। বেগম রোকেয়া যখন মেয়েদের স্কুল খুলতে চাইলো, বেগম রোকেয়া ব্যক্তি জীবনে অত্যন্ত সুন্দরী মহিলা ছিলেন, তো তিনি যখন স্কুল খোলার জন্য করলো, তখন মানুষ তাকে বলছে যে রূপের পসরা বসাইছে, জামাই মারা গেছে, এখন সে রূপ বেচে খাচ্ছে, এইরকম করে কথা তাকে শুনতে হয়েছে। এখন আমাদের কাছে যেটা স্বাভাবিক, আজকে থেকে কয়েকশো বছর আগে সেগুলা ততটাই অস্বাভাবিক ছিল। ওকে। এই জিনিসগুলো আমরা উম, দেখতে পাই করার মাধ্যমে, যে তিনি ডিরোজি এভাবে তাদেরকে মোটিভেট করতে পেরেছিল। ফলে এই যে ছেলে মেয়েরা নতুন চিন্তা করতেছে, নতুন করতেছে, আউট অফ বক্স চিন্তা করতেছে, এটা অনেকের ভালো লাগে না, এই কারণে তাকে বরখাস্ত করা হয়, যে সে ইয়াংদেরকে কি করতেছিল, ডিমোটিভেট করতেছিল বা মিসগাইড করতেছিল। একই জিনিস কিন্তু আমরা সক্রেটিসের ব্যাপারেও দেখি। সক্রেটিসকেও এই একই দোষে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, তাকে হ্যামলক বিষ পান করিয়ে মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়েছিল। এবং এই সক্রেটিসের মৃত্যু তার ছাত্র প্লেটো স্বাভাবিকভাবে মেনে নিতে পারে নাই।
এবং এটা এবং তার যে কথাগুলো বা ইয়েগুলো সবকিছু সক্রেটিসের সবকিছু আমরা এই প্লেটো লেখনীর মাধ্যমে কিন্তু আমরা পাই। তো যাই হোক, এই ইয়াং বেঙ্গলের প্রতিষ্ঠাতা ছিল এই ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। সে তাদের একটা মুখপত্র ছিল, খেয়াল করো, মুখপত্র। যখন পত্রিকা হবে তখন হবে মুখপত্র, আর কেউ যখন প্রেস ব্রিফিং করে তাকে বলা হয় মুখপাত্র। কোন ব্যক্তি হলে তখন হবে মুখপাত্র, আর কোন একটা প্রেস রিলিজ বা একটা ইয়া হিসেবে ব্যবহার করা হয়েছে যখন, হ্যাঁ, একটা পেজ বা একটা পত্রিকা এরকম, তখন সেটা হয় মুখপত্র। সেটার নাম ছিল কি? অ্যানকোয়ার, এবং সম্পাদক ছিল কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। অ্যানকোয়ার মানে কি? জ্ঞান অন্বেষণ। ইয়াং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে জ্ঞান অন্বেষণ পত্রিকাটি 1831 সাল থেকে 1844 সাল পর্যন্ত কি ছিল? চালু ছিল। তো এই পরবর্তীতে এই ইয়াং বেঙ্গলকে নিয়ে কিন্তু আমরা দেখতে পাইছি যে ঈশ্বরচন্দ্র গুপ্ত খুব ক্ষিপ্ত ছিলেন, তিনি তাদের বিরুদ্ধে লিখছেন। আসলে তারা এমন কিছু কাজ করেছে, মানে সভ্যতা এক জিনিস, চিন্তা ভাবনা আর আমি অসভ্যতা করা আরেক জিনিস। হ্যাঁ, এখন আমি চিন্তা ভাবনায় পরিবর্তন আমার থাকতেই পারে, আমার ইয়ে হতে পারে, কিন্তু আমাকে পরিস্থিতি বুঝে কথা বলতে হবে। আমার কথাটা সব জায়গায় খাইতে পারবে কিনা সেটা আমাকে দেখতে হবে, এখানকার মানুষ সেটা স্বাভাবিকভাবে নিবে কিনা। যেমন আমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে আহ, আমার যে মেয়েটা সব সময় ইয়া পরে, হম বাসায় বোরকা পরে বের হয়, হ্যাঁ, বিয়ে করা হয়, তাকে যদি বোরকা নিয়ে অ্যাটাক করা হয় অশালীন ভাবে, এটা কি স্বাভাবিকভাবে নেওয়া হবে? নেওয়া হবে না। তো ঠিক তেমনি তুমি সবসময় ভাত খাইতেছো, তোমাকে হঠাৎ করে তোমারা বললো যে ওর ভাত কি, ভাত খাওয়াটা একটা আনস্মার্ট জিনিস, হ্যাঁ, তুমি ভাত না খেয়ে থাকতে পারবা? স্বাভাবিকভাবে এগুলো আমাকে বুঝতে হবে, পরিস্থিতি বুঝতে হবে। তো এই ইয়াং বেঙ্গলের এরা কি করছিল, তারা বেশি আধুনিকতা দেখাইতে গিয়ে যত্রতত্র আহ, মেয়ে নিয়ে বেহায়াপনা তৈরি করতেছিল, গাড়িতে করে ইয়ে করা, হ্যাঁ, বেহায়াপনার কাজ করতেছিল। তারা প্রকাশ্যে মদ খাচ্ছিল, গরুর মাংস খাচ্ছিল, শুকরের মাংস খাচ্ছিল, এগুলা খেয়ে খেয়ে তারা আধুনিকতা দেখাইতেছিল। কিন্তু ডিরোজিয়ার যে কথাগুলো, সেটা কিন্তু এগুলার আধুনিকতা না, এগুলাকে আধুনিকতা বলে না। আমি শর্ট কাপড় পইরা ইয়া কইরা লাইভ টিকটক করতেছি, এগুলা আধুনিক নেই। এগুলা আধুনিক চিন্তা ভাবনা হচ্ছে সেটাই, যে তোমার চিন্তা ভাবনা কতটুকু প্রসারিত হচ্ছে, তুমি তোমার মানসিকতা কতটুকু সংকীর্ণতা মুক্ত হচ্ছে, সেটা হচ্ছে আধুনিকতা। এই যে এই জিনিসটা থেকে তারা আস্তে আস্তে সরে যাচ্ছিল দেখেই পরবর্তীতে এই ইয়াং বেঙ্গলটা সমালোচনার সম্মুখীন হয়েছিল। তো আমরা এই সময় আরেকটা জিনিস, পরে আধুনিক যুগের ইয়াতে আমাদের সিলেবাসে এটা দেওয়া হয়েছে, যদিও এটা অনেক পরে তৈরি হয়েছিল। আমরা এটা মুসলিম সাহিত্য সমাজ, সেটা নিয়ে একটু আলোচনা করব। এটা মুসলিম সাহিত্য সমাজটা কেন আলোচনা আসতেছে সেটা আমি পরে বলতেছি। আমাদের এটা কিন্তু এই ক্লাসের সাথে যায় না, তারপর আমি একটু আলোচনা করে দিই। যে প্রতিষ্ঠা সাল 1926 সালে, এটার মূল কারণটা ছিল যে ওটা মানে আমাদের ওই সময় আধুনিক যুগে প্রথম দিকে যখন বাংলার লেখালেখি প্রসার লাভ করতেছিল, তখন মুসলমানদের লেখা প্রকাশ করা হতো না, বা মুসলমানরা বাংলা লিখতে পারে না এটাই ধারণা করা হতো। মীর মোশাররফ হোসেন যখন তার বিষাদ সিন্ধু লিখলেন, এটা অনেকে বলেই ফেললো যে কি, যে বঙ্কিম নিজেই বলছে যে সে এটা কোনো মুসলমান নাম দিয়ে কোনো হিন্দু লেখক লিখেছেন, এটা বঙ্কিমের কথা। এমনকি আমাদের যে জসিমউদ্দিন, তিনিও যখন তার বিখ্যাত নকশিকাঁথার মাঠ কবিতাটা লিখলেন, এবং লিখে রবীন্দ্রনাথকে তিনি যখন এটা উপহার হিসেবে একটা কপি দিলেন, তখন রবীন্দ্রনাথ বলল যে তাকে, যে আমার মনে হয় তুমি পূর্ব বাংলার মুসলিম সম্প্রদায় নিয়ে কিছু একটা লিখেছো, আমি এটা পড়ে দেখব। আসলে তার কমেন্টটা ওরকম ছিল না, কিন্তু ওই যে ধারণা করা হয়েছে যে মুসলিম কথাটা তার চলে আসছে, ধর্মীয়তে চলে আসছে। সে যদি বলতো যে তুমি বাংলার সমাজ ব্যবস্থা নিয়ে লিখছো, তাহলে আমি ইয়ে করব। তো এভাবে দেখা যাচ্ছিল যে হিন্দুদের লেখা ছাড়া মুসলমানদের লেখাকে পুরোপুরি অবহেলা করা হচ্ছিল, কোনোভাবে তাদেরকে স্পেস দেওয়া হচ্ছিল না। ফলে স্বাভাবিকভাবে একটা বিদ্রোহ তৈরি হয়, এবং তখন ঢাকায় 1926 সালে
এই মুসলিম যারা ছিলেন, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, মোহাম্মদ ওয়াজেদ আলী, গোলাম মোস্তফা, তারা মুসলমানদের সাহিত্য চর্চা, আধুনিকতার প্রসার সম্পর্কিত একটা কি ছিলেন, তৈরি করেন। এটা কি বলে, আহ, একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। ওকে, সে প্ল্যাটফর্মের নাম ছিল ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, এবং এখানে থেকে একটা শিখা নামক একটা পত্রিকা প্রকাশিত হয়েছিল। এবং এখানে এই মুক্তির আন্দোলন ছিল বুদ্ধির মুক্তি আন্দোলন। বুদ্ধির মুক্তি আন্দোলন জিনিসটা কি? বুদ্ধির মুক্তি মানে হচ্ছে যে এই যে আউট অফ বক্স চিন্তা করা। এই যে হিন্দুরা বলতেছে যে মুসলমানরা বাংলা লিখতে পারে না, হ্যাঁ, এই কথাটা আউট অফ বক্স, মানে তাদের যে বুদ্ধির সীমাবদ্ধতা সেটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, এভাবে আমরা অনেক সময় আমরা কিছু জায়গায় বলে ফেলি যে আরে মেয়েদের দ্বারা এটা হবে না, কেন? কিন্তু মেয়েরা অনেক বড় বড় কাজও কিন্তু করতেছে। যেমন বান্দরবানের ডিসি, তিনি কিন্তু একজন মেয়ে। আমাদের এই পর্যন্ত আমরা গত কয়েক দশক ধরে দেশ চালাইছে মেয়ে। ওকে, আমরা অনেক বড় বড় বিজ্ঞানী দেখতে পাচ্ছি মেয়ে। মেয়েরা মানে যে ইয়ে করতে পারবে না সেটা কিন্তু না। এই যে এইসব চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসার ব্যাপারটা হচ্ছে আমার বুদ্ধির মুক্তি আন্দোলন। তো এখানে বুদ্ধির মুক্তি আন্দোলনে একটা ছিল যে শিখা পত্রিকার একটা স্লোগান প্রথমে লেখা ছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই কথাটা কিন্তু রবীন্দ্রনাথ লিখে দিয়েছিল এই শিখা পত্রিকার যে স্লোগান, যেটা ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটা রবীন্দ্রনাথই কিন্তু লিখে দিয়েছিল। তো এইটার উদ্দেশ্য করে 1926 সালে এটা প্রতিষ্ঠিত হয়, এবং সেখান থেকে আমাদের নানা বিষয়গুলো আসতে থাকে। তো এই হচ্ছে আজকের আলোচনা। আজকের আলোচনা আমি আবার প্রথম থেকে একবার রিপিট করি। আমাদের মূল আলোচনার বিষয়বস্তু ছিল মূলত 1800 থেকে 1861 সাল। 1861 সাল কেন আমি বলি, 1861 সালে মাইকেল মধুসূদন দত্ত তার বিখ্যাত মেঘনাদ বধ কাব্যটা রচনা করেছিলেন, প্রকাশিত হয়েছিল। ওইটার কারণে একটা নতুন যুগের সূচনা হয়েছিল। এই নতুন যুগের সূচনার কারণে সেটাকে আমরা 1861 থেকে বর্তমান পর্যন্ত একটা আলাদা টাইম স্কেল ধরা হয়ে থাকে। তো আমরা যুগ সন্ধিক্ষণ কি এবং যুগ সন্ধিক্ষণের কবি কে ছিল সেটা আলোচনা করলাম। ঈশ্বরচন্দ্র গুপ্ত কেন তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়েছে সেটা আলোচনা করছি। যুগ সন্ধিক্ষণের অন্যান্য যে কি সাহিত্যগুলো আছে সেগুলো আলোচনা করলাম। আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো কি কি আলোচনা করলাম। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, ফোর্ট উইলিয়াম কলেজের কেন প্রতিষ্ঠা হয়েছিল, এখানে উইলিয়াম কেরি কিভাবে কি করছে, এখানে কারা কারা বই লিখছে, হ্যাঁ, তারা কি অবদান রাখছে সেগুলো আলোচনা করছি। শ্রীরামপুর মিশন আলোচনা করলাম, এবং হিন্দু কলেজ সম্পর্কে আলোচনা করলাম, ইয়াং বেঙ্গল নিয়ে আলোচনা করলাম, এবং মুসলিম সাহিত্য সমাজ নিয়ে আলোচনা করলাম। ওকে, থ্যাংক ইউ।